প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। দেখো, আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের এর আগের দিন অর্থাৎ লাস্ট দিন আমাদের যে বিষয় দুটো নিয়ে আলোচনা করা হয়েছিল, সে দুটো বিষয় আমি তোমাদেরকে আরও একবার মনে করিয়ে দিতে চাইছি, কারণ পরবর্তী যে সমস্ত বিষয়গুলো আলোচনা করব সেক্ষেত্রে কিন্তু এই আগের এই দুটো বিষয়কে আমাদের মনে রাখা দরকার। এই আগের এই দুটো যদি ক্যালকুলেশন আমাদের মনে না থাকে তাহলে কিন্তু পরবর্তী ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের সমস্যার সৃষ্টি হবে। তো প্রথম যে ক্যালকুলেশনটা আমরা করেছিলাম সেটা কি ছিল, যে এইরকম যদি আমরা একটা তড়িৎ দ্বিমেরু রাখি মাইনাস কিউ, এখানে প্লাস কিউ যদি চার্জ থাকে, তাহলে এটাকে কি বলা হয়, একটা এই ধরনের একটা সিস্টেমকে আমাদের কি বলা হয়, যে দ্বিমেরু বলা হয় বা তড়িৎ দ্বিমেরু বলা হয়। এটা একটা নির্দিষ্ট ব্যবধানে ছিল 2L দূরত্বের বা 2L দৈর্ঘ্যের, আর এইখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, অর্থাৎ আমি ধরে নিয়েছিলাম যে সেটা আর দূরত্বে একটা পয়েন্ট পি ছিল। এই পি পয়েন্টে, অর্থাৎ এই যে তড়িৎ দ্বিমেরুটা ছিল, এই তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর, এটা কি তার অক্ষ, তাহলে এই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্বে তড়িৎ দ্বিমেরুটির কেন্দ্র থেকে আর দূরত্বে একটা পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয় সেটা ক্যালকুলেশন করেছিলাম। তো এটার জন্য আমরা দুটো পদ্ধতি অবলম্বন করেছিলাম, এক ছিল সিজিএস পদ্ধতি এবং অপরটি ছিল এসআই পদ্ধতি। ওকে, তো আমরা একটু মনে করার চেষ্টা করব যে সিজিএস পদ্ধতিতে এর মান কত ছিল। দেখো, সিজিএস পদ্ধতিতে যখন ক্যালকুলেশন করেছিলাম তখন যে মানটা এসেছিল সেটা ছিল ই সমান 2pr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার দিয়ে। এইটার ক্ষেত্রে যখন আমরা একটা কেস করেছিলাম, কেসটা ছিল এইরকম, যদি আরটা মাছ গ্রেটার দ্যান এল হয় তাহলে সেক্ষেত্রে এই ইকুয়েশনটা কীরকম আকার ধারণ করে, ই ইজ ইকুয়ালস টু 2pr বাই আর টু দি পাওয়ার 4 সমান পেয়েছিলাম কি 2p বাই আর কিউব, এবং এখানে একটা কে ছিল আর কি মাধ্যমের জন্য, যে মাধ্যমে রাখা হয়েছে তার জন্য। তাহলে আলটিমেটলি যেটা পেয়েছিলাম আমরা সেটা ছিল 2p বাই কে আর কিউব। ওকে, এই যে ইকুয়েশনটা বা এই যে এক্সপ্রেশনটা সেটা কিন্তু আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে, যে ই ইজ ইকুয়ালস টু সিজিএস সিস্টেমের ক্ষেত্রে ই ইজ ইকুয়ালস টু কী ছিল না 2p বাই কে আর কিউব। ওকে, এবার এটাকে যখন আমরা এসআই সিস্টেমের ক্ষেত্রে করেছিলাম, এসআই সিস্টেমের ক্ষেত্রে যেটা ছিল সেটা ছিল ই ইজ ইকুয়ালস টু 2pr, এসআই সিস্টেমে ছিল ই ইজ ইকুয়ালস টু 2pr বাই 4 পাই কে এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, তো এটার ক্ষেত্রেও যখন আমরা সেম অ্যাপ্রক্সিমেশনটা লাগিয়েছিলাম, যখন আর মাছ গ্রেটার দ্যান এল হয় তখন এটা যে আকার ধারণ করেছিল সেটা ছিল ই ইজ ইকুয়ালস টু 2p, মানে এই আর এর সাথে আর কাটা গেলে যেটা হবে 4 পাই কে এপসাইলন নট আর কিউব, এইরকম একটা ফর্ম ধারণ করছে। তো প্রথমটার ক্ষেত্রে আমাদের এই যে ইকুয়েশনটা, এটা এই যে ইকুয়েশনটা আর এই যে ইকুয়েশনটা, এই দুটো ইকুয়েশনটাকে কিন্তু আমরা মনে রাখতে হবে। কার ক্ষেত্রে এটা হচ্ছিল না, যখন একটা তড়িৎ দ্বিমেরু ছিল, তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর একটা পয়েন্টে যখন আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পরিমাপ করছিলাম সেটার মান ছিল এরকম। সিজিএস সিস্টেমে যখন করেছিলাম সেটা ছিল 2p বাই কে আর কিউব, আর যখন এসআই সিস্টেমে করেছিলাম ইজ ইকুয়ালস টু 2p বাই 4 পাই কে এপসাইলন নট আর কিউব, এরকম একটা ফর্ম ছিল। ওকে, আচ্ছা, দ্বিতীয় আর একটা কেস করেছিলাম, সে দ্বিতীয় কেসটা কী ছিল দেখো, তোমরা একটু মনে করার চেষ্টা করো। দ্বিতীয় যে কেসটা ছিল সেটা ছিল তড়িৎ যে দ্বিমেরুটা ছিল, এরকম একটা তড়িৎ দ্বিমেরু ছিল। এই তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর, এই লম্ব সমদ্বিখণ্ডক বরাবর যদি একটা পয়েন্ট আমরা পি ধরে নিয়েছিলাম, তাহলে এই লম্ব সমদ্বিখণ্ডক বরাবর আমরা দেখতে চেয়েছিলাম যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হয়। ওকে, এটার ক্ষেত্রেও কিন্তু আমরা সিজিএস সিস্টেম এবং এসআই সিস্টেম দুটো সিস্টেমেই করেছি। ওকে, তো সিজিএস সিস্টেমের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে যে ক্যালকুলেশনটা করেছিলাম সেইটার যে মানটা পেয়েছিলাম সেটা কি ছিল দেখো, যখন অ্যাপ্রক্সিমেশন করার পরে যে মানটা পেয়েছিলাম সেটা ছিল ই ইজ ইকুয়ালস টু কি ছিল আমাদের, মানে অ্যাপ্রক্সিমেশন করার আগে যেটা ছিল পি বাই কে ইন্টু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার
3/2 এরকম ছিল, তাই তো? এরকম ছিল। এবার যখন আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করেছিলাম, কি করেছিলাম, আর গ্রেটার দেন যখন এল হবে তখন কি হবে, ই ইজ ইকুয়ালস টু পি বাই কে ইন্টু আর কিউব, এরকম একটা ফর্ম পেয়েছিলাম সিজিএস সিস্টেমের ক্ষেত্রে। যাদের মনে নেই তারা কিন্তু ক্যালকুলেশনটা একবার চেক করে দেখে নেবে। ওকে, সিজিএস সিস্টেমের ক্ষেত্রে ই ইজ ইকুয়ালস টু পি বাই কে আর কিউব এরকম একটা ফর্ম পেয়েছিলাম। আচ্ছা, এইটার ক্ষেত্রে যখন আমরা এসআই সিস্টেমে ক্যালকুলেশনটা করেছিলাম তখন আমরা কত পেয়েছিলাম দেখো, ই যখন এসআই সিস্টেম, তাহলে এসআই সিস্টেমের ক্ষেত্রে ই ইজ ইকুয়ালস টু কত পেয়েছিলাম, সেই এক্সপ্রেশনটা আমাদের কী ছিল, এসআই সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু সেম একই রকমেরই এক্সপ্রেশনটা ছিল, জাস্ট বিষয়টা ছিল এরকম, ই ইজ ইকুয়ালস টু পি বাই 4 কে এপসাইলন নট আর কিউব এরকম হয়েছিল অ্যাপ্রক্সিমেশন করার পরে। ওকে, তাহলে এই যে চারটে এক্সপ্রেশন, সে চারটে এক্সপ্রেশন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে পরবর্তী যে এক্সপ্রেশনগুলো আছে সেগুলো বা ইকুয়েশনগুলো আছে সেগুলোকে ক্যালকুলেশন করার ক্ষেত্রে। তো যাই হোক, আমি আপাতত এটাকে সাইড করে রাখলাম। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। কেন? কারণ হলো পরবর্তী যে ক্যালকুলেশনগুলো করবো সেগুলোতে কাজে লাগবে। তোমরা একটু বাদেই দেখতে পাবে যে হ্যাঁ কাজে লাগছে। তা তাহলে দেখো, এতক্ষণ পর্যন্ত এই দুটো যে কেস করেছি, এই দুটো কেসে আমরা কি আলোচনা করেছি, যে এইটা তড়িৎ দ্বিমেরু ছিল, তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর একটা পয়েন্ট পি ধরেছিলাম, সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়েছে সেটা ক্যালকুলেশন করেছি। আচ্ছা, আমরা আরও একটা কেস করেছি, সেটা হচ্ছে যখন একটা তড়িৎ দ্বিমেরু ছিল, তড়িৎ দ্বিমেরু বরাবর এরকম আমরা কি করেছিলাম, যে লম্ব সমদ্বিখণ্ডক বরাবর একটা পয়েন্ট ধরেছিলাম, সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করেছিলাম। এবার যদি তোমাদেরকে বলি যে এইরকম তো দুটো একটা সিমেট্রিক কেস হলো, এবার তোমরা যদি একটা র্যান্ডাম যদি একটা পয়েন্ট বলে দিই, একটা দ্বিমেরু আছে, সেখান থেকে একটা র্যান্ডাম পয়েন্ট বলে দিলাম, সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে সেইটা ক্যালকুলেশন করো। তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে এটার সমাধান করবে? তো সেইটা সমাধান করার ক্ষেত্রে মানে সিচুয়েশনটা একবার বোঝো। মনে করো এটা একটা তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে কি থাকে, এইদিকে একটা যা চার্জ থাকে, এইদিকেও সমান একটা জাস্ট বিপরীত চার্জ থাকে, ঠিক? এটাকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। আচ্ছা, এর যে দ্বিমেরু ভ্রামকটা হয় সেটা কি হয়, নেগেটিভ থেকে সবসময় পজিটিভের দিকে হয়, এটাও বলেছি। আচ্ছা, এইখানে আমি ধরে নিলাম ওর মধ্যবিন্দু। এবার একটা কেস করেছি আমরা এই পয়েন্টে, একটা কেস করেছি এই পয়েন্টে। এবার যদি আমি বলি র্যান্ডাম একটা পয়েন্ট নাও, তুমি মনে বললে যে স্যার র্যান্ডাম পয়েন্ট আমি এইখানে নেব, নাও, অসুবিধার কিছু নেই। তাহলে র্যান্ডাম এই যে পি পয়েন্টটা নিলে, এটার নাম দেবো আমরা পি পয়েন্ট। তাহলে এই যে পি পয়েন্ট যেটা নিলে, সেই পয়েন্টে এই তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে সেইটা ক্যালকুলেশন করো। তাহলে সেইটা কিভাবে ক্যালকুলেশন করবে? তো এইটা ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে দেখে নাও একটু বিষয়টা। এটা তো পি পয়েন্ট, আমরা পি পয়েন্টের সাপেক্ষে আমরা ধরে নিতে পারি যে এই সেন্টারের সাপেক্ষে এই যে পি পয়েন্ট আছে সেটা আর দূরত্বে আছে। ওকে, এই সেন্টারের সাপেক্ষে এই যে পি পয়েন্টটা আছে, র্যান্ডাম যে পয়েন্টটা ধরেছি সেটা আমরা ধরে নিলাম আর দূরত্বে আছে। এবার এই যে তড়িৎ দ্বিমেরু আছে, তার দ্বিমেরু ভ্রামক হলো পি। পিটা কোন দিক বরাবর, এই দিক থেকে এই দিক বরাবর, তাই কি না? এটাকে ছবিটা যদি আমি আঁকি তাহলে এরকমভাবে আঁকতে হবে, এই দিক বরাবর ডিরেকশনটা। আচ্ছা, এই দ্বিমেরুটার সাথে এই যে পয়েন্টটা ধরেছি, এই পয়েন্টটাকে যোগ করেছি আমি, দেখো এই লাইন বরাবর। তাহলে এইটা কতটুকু অ্যাঙ্গেল করে আছে, এটাকে আমি ধরে নিলাম যে না থিটা কোণ করে আছে। তাহলে এইটা যদি থিটা কোণ করে থাকে, তাহলে আমরা ভাবতে পারি এই যে দ্বিমেরু যেটা আছে, এই যে দ্বিমেরু যেটা আছে, এই দ্বিমেরুটার এই দিক বরাবর একটা উপাংশ আছে আর তার লম্ব দিক বরাবর উপাংশ আছে। মানে ঘটনা হলো, যেমন ভেক্টরে আমরা কি করতাম, যে কোনো একটা যদি ভেক্টর দেওয়া থাকতো, তাহলে ভেক্টরটাকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারতাম। কোন বরাবর, মনে করো এর সাথে থিটা কোণ বরাবর এই উপাংশে যদি ভাঙি, তাহলে এইটার সাথে জাস্ট লম্বভাবে, এইটার সাথে জাস্ট লম্বভাবে আরেকটা উপাংশ ভাঙতে পারি। তো তেমনিভাবে আমরা বললাম কি, এই যে দ্বিমেরুটা আছে তার দ্বিমেরু ভ্রামক পি, তাহলে তার এই থিটা কোণ বরাবর এই দিক বরাবর আমি একটা উপাংশ নেব। তাহলে এই দিক বরাবর যে উপাংশটা পাবো, সেই উপাংশটার মান কত হবে, যেহেতু এইটার সাথে দেখো পি এর সাথে এটা থিটা কোণ করে আছে, তাহলে থিটা বরাবর উপাংশ কত হয়, পি কস থিটা।
হলো। এবার যদি আমি এক কাজ করি, যেটাকে আমি পুরোটা যদি আঁকি তাহলে এরকমভাবে আঁকা যায় আর কি বিষয়টাকে, এবার আমরা নেব। আচ্ছা, এইটাকে এই পি এর তাহলে আর একটা উপাংশ কোন দিক থাকবে না, এইটার সাথে এই যে যেটা এঁকেছি পি কস থিটা তার সাথে লম্ব দিক বরাবর। তাহলে লম্ব দিক বরাবর যদি আঁকতে হয় তাহলে সেটা কীরকম হবে, এদিক বরাবর। তাহলে এইটার মান কত হবে, এটা যদি পি কস থিটা হয় তাহলে এটার মান হবে পি সাইন থিটা। দেখো এই যে জায়গাটা বললাম পি কস থিটা পি সাইন থিটা, এটা তোমরা অলরেডি আগে থেকে জানো, ক্লাস 11 থেকে যখন আমরা ভেক্টর পড়িয়েছি তখন লম্ব উপাংশে বিভাজন আমরা করিয়ে দেখিয়েছি যে এই যদি একটা ভেক্টর থাকে তার থিটা অ্যাঙ্গেল বরাবর কম্পোনেন্ট হয় পি কস থিটা, এবং তার লম্ব দিক বরাবর মানে এইটার সাথে লম্ব দিক বরাবর যে উপাংশটা থাকে সেইটার মান হয় পি সাইন থিটা। ওকে, আচ্ছা এইখানে মাইনাস কিউ চার্জ আছে, এখানে প্লাস কিউ চার্জ আছে। এবার তুমি একটা জিনিস সিচুয়েশনটা ভাবো যে এই যে তড়িৎ দ্বিমেরুটা ছিল, এই দ্বিমেরুটাকে এখন দুটো পার্টে ভাগ করে নিয়েছি, একটা হলো কি এইটা পি কস থিটা, আর একটা হলো এইটা, তাই কি না? একটা হলো এইটা আর একটা হলো এইটা। তাহলে একটা পেলাম আমরা পি কস থিটা আর একটা পেলাম পি সাইন থিটা। এবার তোমরা এর আগের যে দুটো কেস আলোচনা করেছি, এই যে দুটো কেস আলোচনা করেছি, এক্ষেত্রে দেখো এই যে কেসটা যেটা আলোচনা করেছিলাম সেখানে কি করেছিলাম, এই যে দ্বিমেরুটা ছিল তারই অক্ষ বরাবর কোনো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করেছি। আচ্ছা, তোমাদেরকে যদি বলি যে এই যে এর যে উপাংশ এই দিক বরাবর আছে, তাহলে এটাও তো একটা তড়িৎ দ্বিমেরু হিসেবে ভাবতে পারি এখন, তাই কি না? এরই তো একটা কম্পোনেন্ট এইটা। তাহলে এইটা থেকে দেখো ওই অক্ষ বরাবরই একটা পয়েন্ট পি পয়েন্ট আছে, তার মানে আমরা ভাবতে পারি এই যে পি কস থিটা যে এইটা তড়িৎ দ্বিমেরুটা আছে তারই অক্ষ বরাবর পি পয়েন্টে আমরা এইটার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত সেটা বের করব। তাহলে সেইটার মানটা যদি দেখি, দেখো এইটার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, মাইনাস থেকে প্লাসের দিকে মানে এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা হবে। তাহলে সেমভাবে এইটার ক্ষেত্রেও যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা পাবো সেটা কোন দিক বরাবর হবে, সেটাও ঠিক এই দিক বরাবরই হবে। ওকে, যেটার নামকরণ আমরা করব ই1, মানে কি এই যে এই কম্পোনেন্টটার জন্য পি কস থিটা কম্পোনেন্টের জন্য পি পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো সেটা কোন দিক বরাবর, এই অক্ষ বরাবরই হবে, সেটার মান কত হবে, ই1 হবে ধরে নিলাম। আচ্ছা, এবার এইটার কেসটা আসে, এইটা কত, পি সাইন থিটা। তাহলে এইটার সাথে সিমিলারিটি দেখো যে আমরা কি ধরেছিলাম, এইটা একটা তড়িৎ দ্বিমেরু ধরেছিলাম, এই তড়িৎ দ্বিমেরুটার লম্ব বরাবর, এটা কি লম্ব বরাবর একটা পয়েন্ট এইটা, তাহলে এইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা বের করেছিলাম। এটার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে মানটা পেয়েছিলাম সেটার ডিরেকশন কোনটা হয়েছিল, এইখানে এই যে পয়েন্টটা হয়েছিল, এই পয়েন্টের যে ডিরেকশনটা হয়েছিল সেটা তোমরা মনে করে দেখো বা আগের যে ভিডিও আছে সেটা খুলে দেখবে, এই দিক বরাবর পেয়েছিলাম। ক্লিয়ার? তাহলে এইটার ক্ষেত্রেও যদি দেখি, এই যে এইটা আছে তড়িৎ দ্বিমেরুটার যে উপাংশটা আছে এইটার জন্য এই পয়েন্টটা দেখো এর সাথে এই মনে হচ্ছে না যে এইটাকে যদি আমরা তড়িৎ দ্বিমেরুটা ভাবি তাহলে এইটা কি ওর লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে ওই বরাবরই একটা পয়েন্ট এটা পি। তাহলে এখানে যদি এইটার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত সেটা ক্যালকুলেশন করতে চাই তাহলে সেটা কি হবে, সেটাও ঠিক আগের মতো ওই লম্ব সমদ্বিখণ্ডকের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেয়েছিলাম সেটার মতোই হবে। তাহলে সেটার ডিরেকশন কোনটা হবে, সেটার ডিরেকশন হবে না এই দিক বরাবর হবে। এটাকে নাম দেবো আমরা কি E2। তাহলে বুঝতে পারলে বিষয়টা? তাহলে দেখো যে আমরা কি পেলাম, যে এইটাকে প্রথমে দুটো উপাংশে ভেঙে নিলাম, একটা কি এদিক বরাবর উপাংশ পি কস থিটা, এদিক বরাবর পি সাইন থিটা। পি কস থিটার সাপেক্ষে পি পয়েন্টটা অক্ষে আছে সেজন্য তার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে E1, আর এইটার সাপেক্ষে দেখছি লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দু হবে, তাহলে তার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে E2, সেটা এই দিকে। তাহলে এদের এই দুটো কি পেলাম, অ্যাকচুয়ালি এর জন্য মেনলি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেলাম। তাহলে এদের লব্ধিটাই হবে আমাদের মেন যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে সেটা। লব্ধি কত হবে বা কি হবে সেটাকে যদি আমরা বলি তাহলে কি হবে লব্ধিটা, দেখো লব্ধিটা এদের মাঝামাঝি কোনো একটা পয়েন্ট বরাবর হবে, মানে এই দিক বরাবর হবে এদের লব্ধিটা, এরকমভাবে হবে, তাই কি না? ওই লব্ধিটাকে যদি আমরা বলি তাহলে লব্ধিটাকে আমরা বলবো ই দ্বারা প্রকাশ করব, ঠিক কিনা? আরও যদি ভাবি এই লব্ধিটা ধরে নিলাম ফাই কোণ করে আছে, ওকে ফাই,
এটাকে বলা হয় ফাই, ফাই কোণ করে আছে। এবারে দেখো আমরা মেন ক্যালকুলেশনের দিকে আসি। মেন যে ক্যালকুলেশনে যদি যেতে যাই তাহলে আমরা কি বুঝতে পারছি, দেখো ছবিটা যদি বুঝে যাও তাহলে মোটামুটি তোমাদের ক্যালকুলেশন কমপ্লিট হিসেবে ধরতে পারো। দেখো এই যে পি বিন্দু যেটা আছে, পি বিন্দুতে এই পি কস থিটার জন্য ক্ষেত্র প্রাবল্যের মান কত? E1। পি বিন্দুতে এই যে পি সাইন থিটা যেটা আছে তার জন্য ক্ষেত্র প্রাবল্য কত? E2। তাহলে লব্ধি ক্ষেত্র প্রাবল্য কত হবে? এদের যে লব্ধি ক্ষেত্র প্রাবল্য যেটা যদি আমরা বলি পি বিন্দুতে, তাহলে পি বিন্দুতে লব্ধি ক্ষেত্র প্রাবল্য কত হবে? তাহলে যেহেতু আমরা বুঝতে পারছি এদের ডিরেকশন আছে, তার মানে এটা একটা ভেক্টর, তাহলে লব্ধি ক্ষেত্র প্রাবল্যকে যদি আমরা ই ভেক্টর দিয়ে প্রকাশ করি তাহলে কি লিখবো? E1 প্লাস E2 এভাবে লিখবো, ঠিক কিনা? বা এর যদি মান বের করতে চাই তাহলে তখন কি লিখবো আমরা? ই এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু E1 স্কোয়ার প্লাস E2 এর স্কোয়ার, বা ই ইজ ইকুয়ালস টু রুট ওভার E1 স্কোয়ার প্লাস E2 এর স্কোয়ার। ওকে, এইটা হবে অ্যাকচুয়ালি মান। তো বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি এই ই এর মান কত হবে না E1 এর স্কোয়ার প্লাস E2 এর স্কোয়ার। তাহলে আমাদের কাজ কি হবে যে E1 এর মান কত আর E2 এর মান কত সেটা বের করা। তাহলে আমরা যখন সিজিএস পদ্ধতিতে ক্যালকুলেশন করব, এটাও দুটো পদ্ধতিতে ক্যালকুলেশন করা যায়, একটা হলো সিজিএস পদ্ধতি, একটা এসআই পদ্ধতি। তাহলে যখন সিজিএস পদ্ধতিতে যখন ক্যালকুলেশনটা করব তাহলে তখন দেখো সিজিএস পদ্ধতিতে E1 এর মান কত হবে? তাহলে E1 এর মান মানে E1টা কি বলেছিলাম আমি? E1টা বলেছিলাম না এই যে এটা আছে দ্বিমেরুটা আছে, এই দ্বিমেরুটার জন্য এখানে ক্ষেত্র প্রাবল্য, ঠিক না? সেটাই তো E1। তাহলে এটা দেখো অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে যে বললাম যে মনে রাখতে হবে তার কারণটা কি। এই যে দেখো এই যে এটা আছে দ্বিমেরুটা আছে তার জন্য এই পয়েন্টে ক্ষেত্র প্রাবল্যের মান কত না 2p/kr3। এটা হয়তো, তাহলে এইখানে যেহেতু এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ছিল সেই জন্য হয়েছে 2p/kr3, কিন্তু এখানে তড়িৎ দ্বিমেরুটার দ্বিমেরু ভ্রামকটা কত? পি কস থিটা। তাহলে এখানে E1 এর মানটা কত হবে? E1 এর মানটা কত হবে? এই যে এই ইটা যেমন আগে হয়েছিল 2p/kr3, তো এটার ক্ষেত্রে হবে কি সিম্পলি 2p, পিটা তো আর পি না, এটা কি পি কস থিটা, সেজন্য 2p cos থিটা বাই kr3। বোঝা গেল? 2p cos থিটা বাই kr3। এটা ডিরেকশন কোনটা না এই পিঠ থেকে মনে করো এটা টি দিয়ে দিলাম পিটি বরাবর, এটাকে মনে করো এস দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এটার ডিরেকশন ইন পিটি, মানে পিটি ডিরেকশন বরাবর E1 এর মান। আচ্ছা যদি তোমাকে বলি E2টা কত, তাহলে E2টা কার জন্য? E2টা কতর জন্য না পি সাইন থিটার জন্য। তাহলে পি সাইন থিটার সাপেক্ষে এই পয়েন্টটা দেখো লম্ব সমদ্বিখণ্ডকে, তাহলে এরকম লম্ব সমদ্বিখণ্ডকের যে মানটা পেয়েছিলাম সেটা কত পেয়েছিলাম না p/kr3 পেয়েছিলাম। কিন্তু এখানে না হয় এটার যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ছিল বলে p/kr3 হয়েছে, p/kr3 হয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে কি পি, এটার মান তো কত পি সাইন থিটা, সেজন্য এটার মান কত হবে পি সাইন থিটা বাই kr3। বুঝতে পারলে? এটার মান কত হবে পি সাইন থিটা বাই kr3। তাহলে এটার ডিরেকশন কোন দিকে? ইন পিএস ডিরেকশন। দেখো পি থেকে এস বরাবর কাজ করছে, তাহলে E2 এর মান কত হলো? পিএস ডিরেকশন বরাবর। তাহলে লব্ধি এর মান কত হবে? লব্ধি এর মানের ফর্মুলা কি? এই তো আমরা জানি। তাহলে লব্ধি অতএব resultant electric field intensity মানে হলো রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি, মানে হলো এই যে পি যে বিন্দুটা আছে অ্যাট পি, মানে এই যে পি বিন্দুটা আছে, পি বিন্দুতে নেট তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত সেইটা আমরা বের করছি। তাহলে সেটার ফর্মুলাটা আমরা অলরেডি আগে দেখেছি, E ইজ ইকুয়ালস টু রুট ওভার E1 স্কোয়ার প্লাস E2 এর স্কোয়ার, ঠিক কিনা? তাহলে আমরা E1 এর মানও জানি, E2 এর মানও জানি, তাহলে এটাকে কিভাবে লিখবো? E1 এর মান কত? 2p
কস থিটা বাই কে আর কিউব তার স্কোয়ার প্লাস পি সাইন থিটা বাই কে আর কিউব তার স্কোয়ার। বুঝলে কিনা? এটা হলো। এবার এইখান থেকে দেখো পি রাশিটা এটাতেও আছে এটাতেও আছে, কে আর কিউব নিচেও আছে নিচেও আছে, তাহলে এইটার যখন স্কোয়ার আছে তাহলে বাইরে যদি বের করে নিই সিম্পলি আমরা বের করে নিতে পারি পি বাই কে আর কিউবটাকে বাইরে বের করে নিতে পারি। কেন না প্রত্যেকটার উপরে স্কোয়ার আছে আর রুট কাটা গিয়ে এইটা হবে। হলো। তাহলে রুটের ভেতরে থাকলো কে? রুটের ভেতরে থাকলো উপরে 2 cos থিটা আছে, তার মানে 2 cos থিটা মানে কি 4 cos স্কোয়ার থিটা, নিচে কিছু নেই, প্লাস থাকলো কত সাইন থিটা আছে, তার মানে স্কোয়ার করে দিলে সাইন স্কোয়ার থিটা, তাই তো? এবার আমাকে বলো 4 cos স্কোয়ার থিটা আছে, তাহলে সেখান থেকে যদি একটা cos স্কোয়ার থিটা আলাদা করে নিই তাহলে সেই cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। কে আর কিউবকে আমি রেখে দিলাম, 1 হয়ে যাবে না? তাহলে বাদ বাকি পড়ে থাকলো কত 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। 1টা কেন হলো বুঝতে পারলে? আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখানে একটা সাইন স্কোয়ার থিটা আছে, এখান থেকে যদি একটা কস স্কোয়ার থিটা নিয়ে নিই সেটা মিলে 1 হয়ে গেল, আর তাহলে বাদ বাকি পড়ে থাকলো 3 cos স্কোয়ার থিটা। তাহলে আলটিমেটলি ই এর যে মানটা পেলাম সেটা কত হলো? পি বাই কে আর কিউব 3 cos স্কোয়ার থিটা বাই 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। বুঝতে পারলে? তাহলে এই যে ই যেটা পেলাম সেটার ডিরেকশন কোনটা? সেটার ডিরেকশন অলরেডি আমি দেখেছি, ই এর যে ডিরেকশন সেটা হলো এইটার সাথে একটা ফাই কোণ করে আছে। এটাকে আমরা সিম্পলি এইভাবে আমরা ভাবতে পারি, ঠিক আছে? ফাই অ্যাঙ্গেল করে আছে। তাহলে তোমাকে যদি বলা হয় যে এই ই এর মান তো আমরা বের করে ফেললাম, ই এর মান বের করে কত পেয়েছি না এইটা, তাহলে ই এর মান কত যদি বলি লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত সিজিএস পদ্ধতিতে, সেটা হলো এইটা। তাহলে এর ডিরেকশনটা কোনটা? এর ডিরেকশনটা কি? ডিরেকশনটা কি বলতে গেলে আমরা এখানে ধরে নিয়েছি না হয় যে ফাই কোণ করে আছে, তাহলে ফাই কোণের মান কত সেটাও তো আমাকে বলতে হবে। তাহলে এইখান থেকে যদি দেখো ফাই কোণের মান কত সেটা যদি বলতে যাই তাহলে আমরা ধরতে পারি এইটা যেহেতু E2, তার মানে এই দিক বরাবর ওর যে এইটা আছে এটাকেও আমরা E2 বলতে পারি, আর এটা যেহেতু E1 তার মানে এটাও কি E1। তাহলে এই যে একটা দেখো ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল, এটা একটা কি ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan phi ইজ ইকুয়ালস টু, এখান থেকে যেটা লিখতে পারি মানে অ্যাঙ্গেলটা বোঝানোর জন্য লিখছি tan phi। তাহলে tan phi ইজ ইকুয়ালস টু tan মানে কি সাইন কস tan, tan মানে কি লম্ব বাই ভূমি। তাহলে এখানে যদি থিটা থাকে তার বিপরীত যে বাহুটা থাকে সেটা লম্ব হয়, লম্বের মান কি হবে তাহলে E2, আর ভূমির মান কত হবে E1, তাহলে E2 বাই E1 হবে। বোঝা গেল? তাহলে E2 বাই E1 এর মান কত হবে না আমার tan phi হবে। বুঝতে পারলে? তাহলে এইখান থেকে যদি E2 বাই E1 যদি করি তাহলে দেখো এইখানে আছে কত E2 এর মান কত? E2 এর মান হলো পি সাইন থিটা বাই কে আর কিউব, এটা হলো কি E2। আর E1টা নিচে যখন আসবে যদি সেটাকে উল্টে দিই তাহলে উপরে চলে গেলে হবে কি কে আর কিউব বাই 2p cos থিটা। তাহলে দেখো এইটা আর এটা টোটালটা কাটা যাবে, এই পি আর এই পি কাটা যাবে, আলটিমেটলি উপরে থাকলো সাইন থিটা, নিচে 2 cos থিটা, তার মানে আলটিমেটলি পেলাম হাফ tan থিটা। তাহলে দেখো tan phi ইজ ইকুয়ালস টু কত পেলাম না হাফ tan থিটা পেলাম। তাহলে আমরা এইখান থেকে যদি আমরা ফাই এর মান বের করতে চাই তাহলে ফাই ইজ ইকুয়ালস টু কত হবে tan ইনভার্স হাফ tan থিটা, সেটাই হবে ওর ডিরেকশন। বোঝা গেল? তাহলে এইখান থেকে দেখো আমরা সিজিএস পদ্ধতিতে কিন্তু ক্যালকুলেশন করে নিলাম যে কোনো একটা মানে কোনো একটা আরবিট্রারি পয়েন্টে কোনো একটা থেকে মানে কি বলবো তড়িৎ দ্বিমেরু থেকে কোনো একটা র্যান্ডম বা আরবিট্রারি পয়েন্ট যদি আমরা পি ধরে নিই, আরবিট্রারি পয়েন্ট পি ধরে নিই, তাহলে এই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান যেটা হয় সেটা হলো ই এর মান কত পেলাম? ই এর মান পেলাম না পি বাই কে আর কিউব √3 cos স্কোয়ার থিটা প্লাস 1, এবং এটার ডিরেকশন কত? ডিরেকশনটা ফাই অ্যাঙ্গেল করে থাকবে, সেটা কার সাথে E1 এর সাথে, এবং ফাই অ্যাঙ্গেলের মান কত সেটা আমরা এখান থেকে বের করেছি tan phi ইজ ইকুয়ালস টু হাফ tan থিটা, অর্থাৎ ফাই ইজ ইকুয়ালস টু tan ইনভার্স হাফ tan থিটা। বোঝা গেল?
তাহলে এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশনটা করতে পারলাম। আচ্ছা, এটাকে যদি আমরা এসআই সিস্টেমের ক্ষেত্রে ক্যালকুলেশনটা করি, তাহলে এসআই সিস্টেমের ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা কীরকম আকার ধারণ করবে, চলো আমরা সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, সিজিএস বা এসআই যে কোনো সিস্টেমের কথাই বলো না কেন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ছবি সেম, ছবি দুটোর ক্ষেত্রেই সেম। তাহলে শুধুমাত্র চেঞ্জ হবে কি এই E1 আর E2 এর মান। তাহলে এসআই সিস্টেমের ক্ষেত্রে যদি E1 লিখতে চাই, দেখো এসআই সিস্টেমের ক্ষেত্রে যদি E1 এর কথা বলি, তাহলে E1 এর মান কত হবে, দেখো ওই যে আগের ক্যালকুলেশনে দেখালাম, এই যে এসআই সিস্টেমের ক্ষেত্রে E1 এর মান কত, এইটা হবে। তাহলে এসআই সিস্টেমে E1 এর মান কত হবে, 2p/4πk ε0 r³ হবে। ওকে, আচ্ছা এইটা হলো E1 এর মান এসআই সিস্টেমের ক্ষেত্রে। আচ্ছা, এসআই সিস্টেমের ক্ষেত্রে যদি আমি E2 এর মানের কথা বলি, তাহলে E2 এর মান কত হবে, এসআই সিস্টেমে E2 এর মান কত হবে, তাহলে E2 এর মান কত, E2 এর মান দেখো এই যে এসআই সিস্টেমে, দেখো এসআই সিস্টেমে E2 এর মান কত হবে, p/4πk ε0 r³। এটা হয়ে গেল E2 এর মান, বোঝা গেল। তাহলে সিজিএস এই এসআই সিস্টেমের ক্ষেত্রে E1 এবং E2 এর মান পেয়ে গেলাম। E1 এর ডিরেকশন কোনটা হবে, সেম যেটা ছিল পিটি বরাবর, আর এটার ডিরেকশন কোন দিক বরাবর হবে না, পিএস বরাবর। তাহলে এইখান থেকে যদি ই এর মান বের করতে চাই, আগে যেমন করলাম সেমভাবে E1 স্কোয়ার প্লাস কী হবে, √E2 এর স্কোয়ার। তাহলে E1 স্কোয়ার মানে কি, এটা টোটালটার স্কোয়ার হবে, তার মানে 2p/4πk ε0 r³ টোটালটার কি স্কোয়ার, প্লাস E2 এর স্কোয়ার হবে, E2 এর মান কত আছে, p/4πk ε0 r³ টোটালটার হোল স্কোয়ার, বুঝা গেল। এবার এখান থেকে যেগুলো কমন আছে সেগুলোকে কি করব, আমরা বাইরে বের করে দেবো। তাহলে বাইরে যেটা বেরোবে, দেখো উপরে পি আছে দুটোর ক্ষেত্রে, পি বেরিয়ে গেল, বাই 4πk ε0 প্রত্যেকের ক্ষেত্রে কমন আছে, তাহলে 4πk ε0 বেরোলো, 4πk ε0 বাইরে বেরিয়ে গেল। আর কি বেরোবে, দেখো r³ দুজনের ক্ষেত্রে সেম আছে, তাহলে r³ বেরিয়ে গেল। তাহলে রুটের ভেতরে থাকলো কে, রুটের ভেতরে থাকলো কে। আচ্ছা দেখো একটা জিনিস বলি, যে এইটার সাথে সিমিলারিটি টেনে আমরা লিখলাম ঠিকই, যে এই যে E1 এর মান লিখলাম কত, 2p বাই, এই যে এটার সাথে মিলিয়ে দেখো 2p/4πk ε0 r³ সেম লিখেছি, কিন্তু এইটার ক্ষেত্রে যখন করছি র্যান্ডাম পয়েন্টের ক্ষেত্রে, সেটা তো আর পি নেই, এটা কি হয়ে যাবে, পি cos θ, আর এটার ক্ষেত্রে পি sin θ। তাহলে ওই sin θ আর cos θ কে লিখবে, ভুলে গেছো, cos θ, এটার মান কত, sin θ, বোঝা গেল। তাহলে ভেতরে কি থাকলো, সেম আগের মতো 4 cos² θ থাকলো, এখানে কি থাকলো 2 cos θ আছে, তার মানে হোল স্কোয়ার করলে 4 cos² θ প্লাস sin² θ থাকলো। তাহলে আগের মতো একটা একটা যুক্ত হয়ে কি হয়ে যাবে, p/4πk ε0 r³ বাইরে থাকলো, √3 cos² θ হলো, প্লাস 1 sin² θ আর একটা cos² θ মিলে 1 হয়ে গেল। তাহলে এইরকম একটা ফর্ম ধারণ করলো। এটা কোন সিস্টেমের ক্ষেত্রে হলো, এটা না সিজিএস সিস্টেমের ক্ষেত্রে নয়, এটা হলো এসআই সিস্টেমের ক্ষেত্রে। ওকে, তাহলে এসআই সিস্টেমের ক্ষেত্রে র্যান্ডাম যে কোনো পয়েন্টের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হলো E = p/4πk ε0 r³ √3 cos² θ প্লাস 1। এই সমস্ত রাশিগুলো কিন্তু আমাদেরকে মোটামুটিভাবে একটা আয়ত্তে রাখার চেষ্টা করতে হবে। ওকে, আচ্ছা এবার এটার ক্ষেত্রে সেই সেম ব্যাপার, যে এর ডিরেকশান কোন দিক বরাবর হবে, তাহলে ডিরেকশানটাও ঠিক আগের মতো করেই করবে, জাস্ট ওটাই হবে। ওকে, আরেকটা বিষয়, এখানে যদি মিডিয়ামটা যদি এয়ার মিডিয়াম হয়, এই যে তড়িৎ ক্ষেত্র এই মানে এটা নিয়েছি, এই যে দ্বিমেরুটা নিয়েছি, সেটা যদি মিডিয়ামটা যদি এয়ার হয় বা ভ্যাকুয়াম হয়, তাহলে তার ক্ষেত্রে কে এর মান কত হয়, 1 হয়। তাহলে সেক্ষেত্রে E = সিম্পলি হবে p/4π ε0 r³ √3 cos² θ প্লাস 1। আমি কিন্তু এখানে অ্যাঙ্গেলটা কত মানে ফাইয়ের যে মানটা আর কি কত সেটা বের করলাম না, কারণ ওটা অলরেডি আগে দেখো এখানে করিয়ে দেখিয়েছে, এই যে এখানে করিয়ে দেখিয়েছি। ওকে, সেজন্য আমি বের করলাম না, ওটা তোমরা
নিজের মতো করে দেখে নেবে আরেকবার। তো যাই হোক, এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশনটা করতে পারি। আচ্ছা, এইখানে দুটো কেস আছে যেটা আমাদেরকে বুঝতে হবে। কেসটা কীরকম কেস? কেসটা হলো এইরকম যে যদি আমরা ধরে নিই যে ধরো এইটাই তো ছিল আমার তড়িৎ দ্বিমেরু, তাহলে তড়িৎ দ্বিমেরু সাপেক্ষে এই যে পির যে পয়েন্টটা আছে সেটা এরকম র্যান্ডামভাবে এই পজিশনে আছে। তাহলে আমি যদি সেইভাবে না ধরে আমি যদি ধরি এরকম সত্যিকারের এই প্রান্তে আছে, মানে ওই যে আগের যে ফার্স্ট যে কেসটা করেছিলাম সেরকম যদি ধরি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই যে থিটা যে অ্যাঙ্গেলটা আছে সেটার মান কত হবে? এই পয়েন্টের সাপেক্ষে যদি দেখি থিটার মান কত হবে? অবশ্যই 0 হবে। তার মানে এখান থেকে দেখো আমরা কীরকম মানে করতে পারছি আর কি, এখান থেকে কনক্লুশনটা আনতে পারছি, বা কেস 1 বলছে এখানে। কেস 1 কি? যখন কেস 1টা কীভাবে বলবো? পি বিন্দুর অবস্থান দ্বিমেরুর প্রান্তে হলে তার মানে পি বিন্দুটা যদি তড়িৎ দ্বিমেরুর প্রান্তে যদি অবস্থান করে, তার মানে কোথায় অবস্থান করে? এইখানে অবস্থান করে। এইখানে যদি থাকে তাহলে এই যে থিটা যে কোণটা ধরেছিলাম, এই যে থিটা কোণটা, সেটার মান কত হবে? অবশ্যই 0 হবে। তাহলে থিটার মানটা তখন কত হয়ে যাবে? দেন থিটা মাস্ট বি 0। তাহলে থিটা যদি হয় তার মানে কস থিটার মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। কস অফ 0 মানে কত? 1। তাহলে কস থিটার মান যদি 1 হয়ে যায় তাহলে এদের যে লব্ধি যে প্রাবল্যের মান ই ইজ ইকুয়াল টু কত হবে? দেখো ইজ ইকুয়াল টু কত হবে? p/4πk এপসাইলন নট আর কিউব √3 cos স্কয়ার থিটা মানে কি 1, ওটা প্লাস 1 মানে কত? 4। 4 এর রুট করলে কত? 2। তার মানে আলটিমেটলি যেটা পেলাম সেটা হলো 1/4πk এপসাইলন নট আর কিউব 2p, বা আর কিউবটা 2p এর নিচে লিখি 2p/r3। তাহলে দেখো এইটা, এই যে রাশিটা চিনতে পারছো কি? এই যে রাশিটা ইজ ইকুয়াল টু 1/4πk এপসাইলন নট 2p/r3। আরে এটাই তো ক্যালকুলেশনটা প্রথম থেকে করেছে। এই যে মানে আমরা এখান থেকে এইটাই বলতে চাইছি যে এইরকম র্যান্ডামলি যদি একটা কেস নিই, এইটা আমরা র্যান্ডাম একটা কেস নিয়েছি, এই র্যান্ডাম কেসটা যদি আমরা এই থিটার মানটা যদি 0 করে দিই, তার মানে এই অবস্থানে, তাহলে এই অবস্থানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান তো এটা হয় অলরেডি প্রথম আমরা যে কেসটা করেছিলাম সেখানে প্রমাণ করিয়ে দেখিয়েছি ফার্স্ট যে কেসটা। তাহলে সেটাই দেখো আমরা ফিরিয়ে পেয়ে গেলাম। আবার যদি দেখো, আবার আমরা যে কেসটা করেছিলাম এই যে এরকম, মানে এই কেসটা অলরেডি বের করলাম এখন। এবার যদি আমরা ভাবি যে এরকম লম্ব সমদ্বিখণ্ডকের উপর যদি পি পয়েন্টটা থাকে -q, এখানে +q আছে, তাহলে তার জন্য যেটা পেয়েছিলাম সেই ফর্মটা যদি আনতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি? দেখো সেটা করার ক্ষেত্রে দেখো আমরা ধরতে পারি যে এই যে পি পয়েন্টটা এখানে না থেকে মনে করো এখানে আছে, তাহলে এখানে যদি থাকে তার মানে এইভাবে থাকবে। এইভাবে যদি থাকে তাহলে এই যে কোণটা থিটাটা সেটা এইভাবে বাড়তে বাড়তে কত ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে থিটা কোণটা যদি 90 ডিগ্রি হয় সেটাকে আমরা কেস 2 নাম দিচ্ছি। মনে করো যখন কেস 2, যখন পি পয়েন্ট দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত। তাহলে যখন লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত তখন কি ঘটনাটা ঘটছে সেটা দেখব। তাহলে সেটা দেখতে গেলে থিটার মান কত হবে? থিটার মান 90 ডিগ্রি হবে। তাহলে কস থিটার মান কত হবে? কস থিটার মান কত হবে বলো? কস 90 মানে কত? 0 হয়ে যাবে। তাহলে কস 90 এর মান যদি 0 হয়ে যায় তাহলে ইকুয়েশনটা কী ছিল আমাদের কাছে? দেখো এই যে p/4πk এপসাইলন নট আর কিউব। তাহলে ই ইজ ইকুয়াল টু কত ছিল? p/4πk এপসাইলন নট আর কিউব, আর কি ছিল? √3 cos স্কয়ার থিটা প্লাস 1, √3 cos স্কয়ার থিটা প্লাস 1 ছিল, তাই তো? এরকম ছিল।
তাহলে এরকম যদি ছিল, তাহলে থিটার মান যদি 90 ডিগ্রি বসায়, তাহলে এই টার্মটা 0 হয়ে গেল, তাহলে উপরে কি থাকলো 1 থাকলো। তাহলে আলটিমেটলি যেটা পেলাম সেটা হলো P/4πk∈0 ইন্টু r কিউব এই রাশিটা মিলিয়ে দেখো, ওই যে দ্বিতীয় লম্ব সমদ্বিখণ্ডকের জন্য যে প্রুফটা করিয়েছি সেটা চলে আসলো। তাহলে বুঝতে পারছো যে একটার সাথে আরেকটা কিভাবে রিলেটেড, মানে একটা ইকুয়েশন থেকে আরামসে আমি দ্বিতীয় আরেকটা ইকুয়েশনকে নিয়ে চলে আসছি। তাহলে কিভাবে নিয়ে আসছি না নিয়ে আসছি সেইগুলো বিষয় কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের যে আজকের যে ইম্পর্টেন্ট কেস ছিল সেটা। আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য আজকে কিন্তু আছে, যেটা তোমাদেরকে অবশ্যই প্রমাণ হিসেবে করে রাখতে হবে, যেটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে যদি এরকম একটা তড়িৎ দ্বিমেরুকে, আগে যেমন এই যে দ্বিমেরুর কথা বলছিলাম, এরকম একটা দ্বিমেরুকে, দ্বিমেরু মানে কীরকম, যার একদিকে একটা মাইনাস আধান থাকবে, তার সমান একটা প্লাস আধান বিপরীত দিকে থাকবে। এইরকম যদি একটা তড়িৎ দ্বিমেরুকে যদি আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখি, সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি, যে তড়িৎ ক্ষেত্রের মান সব জায়গায় সমান এবং একই দিক বরাবর কাজ করে, এরকম তড়িৎ ক্ষেত্রকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে আমরা ওরকম একটা সুষম তড়িৎ ক্ষেত্র আঁকার চেষ্টা করি। দেখো, এই যে তড়িৎ ক্ষেত্র আঁকলাম, এটা সেটা কোন দিকে, এই দিক থেকে ওই দিক বরাবর, এই তড়িৎ ক্ষেত্রটাকে আমরা বললাম একটা সুষম তড়িৎ ক্ষেত্র, এই দ্বারা প্রকাশ করলাম এর তড়িৎ ক্ষেত্র প্রবল। তাহলে এই যে সুষম একটা তড়িৎ ক্ষেত্র, এই সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটা তড়িৎ দ্বিমেরুকে রাখি তাহলে কি ঘটনা ঘটবে সেইটা আমাদের দেখার বিষয়। তাহলে আমি দ্বিমেরুটাকে আমি এইভাবে রাখতে পারি, এইভাবে রাখতে পারি, এইভাবে রাখতে পারি, যে কোনোভাবে রাখতে পারি। তাহলে এইভাবে রাখলে তো একটা স্পেসিফিক কেস হয়ে গেল, আমি কি করব, একটা র্যান্ডম কেস করব। সেজন্য আমি কি করলাম, যে এটাকে একটা অ্যাঙ্গেল করে দিলাম। মানে এই যে দ্বিমেরুটা যেটা আছে, এদিকে আছে মনে করো মাইনাস কিউ আধান আছে, এদিকে মনে করো প্লাস কিউ আধান আছে, এখানে মাইনাস কিউ আধান আছে, এখানে প্লাস কিউ আধান আছে, আর এটা টোটালটার দৈর্ঘ্য কত, টোটালটার দৈর্ঘ্য হলো 2L দৈর্ঘ্য। ঠিক আছে, আমি ওটার এই করে লিখলাম। তাহলে এই 2L দৈর্ঘ্যের যে দ্বিমেরুটা সেটা কি করেছি না, এর সাথে একটা অ্যাঙ্গেল করে রেখেছি, এই যে তড়িৎ ক্ষেত্রের সাথে একটা অ্যাঙ্গেল করে রেখেছি। এইভাবে যদি রাখা থাকে একটা তড়িৎ দ্বিমেরুকে, তাহলে তোমাকে বের করতে বলেছে এই তড়িৎ দ্বিমেরুর ওপরে ক্রিয়াশীল টর্ক। তাহলে আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটা হলো টর্কের মান ক্যালকুলেশন করছি। কখন না, একটা তড়িৎ দ্বিমেরুকে যখন একটা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখছি, তখন ওই সুষম তড়িৎ ক্ষেত্রের দরুন এই যে তড়িৎ দ্বিমেরুটা রাখা আছে তার উপরে কি পরিমাণ টর্ক কাজ করছে সেইটা আমরা বের করতে চাইছি। আচ্ছা, সিম্পলি আমাকে বলো যে এই তড়িৎ দ্বিমেরু যেটা নিয়েছি, এই তড়িৎ দ্বিমেরুটার দ্বিমেরু ভ্রামকের মান কত। দ্বিমেরু ভ্রামকের মান বললে তোমরা ফট করে বলে দেবে, স্যার দ্বিমেরু ভ্রামকের মান P = Q ইন্টু তাদের মানে ওই আধান দুটোর মধ্যে দূরত্ব। তার মানে দ্বিমেরু ভ্রামক P = Q ইন্টু 2L, তাই কি না? এবং একটু আগে দেখো তোমাদেরকে আমি বলেছি যে এই দ্বিমেরুর যে ডিরেকশনটা হয় সেটা মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার আরও একটা এক্সেস জিনিস এখানে এসে দাঁড়িয়ে গেছে। কি এক্সেস জিনিস এসে দাঁড়িয়ে গেছে? দেখো যে এইখানে একটা মাইনাস আধান আছে আর এইখানে একটা প্লাস আধান আছে, এইটা তো একটা তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র যখন, তার মানে সেই তড়িৎ ক্ষেত্রে অন্য কোনো যদি একটা আধানকে রাখি তাহলে তার উপরে নিশ্চয়ই তড়িৎ ক্ষেত্র বল প্রয়োগ করে। তাহলে এইখানে তড়িৎ ক্ষেত্রে যদি আমি একটা মাইনাস আধান রাখি তাহলে তার উপরে যে পরিমাণ বল প্রয়োগ করবে সেটা কোন দিক বরাবর করবে, সেটা দেখবে তড়িৎ ক্ষেত্র বরাবর এই দিক বরাবর করবে, মানে নিজের দিকে টানার চেষ্টা করবে। আর এইটার ক্ষেত্রে যেহেতু প্লাসকে কী করবে, তড়িৎ ক্ষেত্রটা এই দিক বরাবর তাড়ানোর চেষ্টা করবে। তাহলে এইটার উপরে যে ক্রিয়াশীল যে বলটা কাজ করবে আমরা কি জানি, অলরেডি আমরা জানি। দেখো ক্রিয়াশীল বল F = কি, QE জানি। তাহলে এইটার উপরে যে ক্রিয়াশীল বলের মান সেটা হবে কি, যেহেতু মাইনাস আধান আছে সেটা হবে -QE এই দিক বরাবর। আর এইটার উপরে উল্টো দিক বরাবর যেটা বল কাজ করবে সেটা হবে +QE পরিমাণ বল এইটার উপরে কাজ করবে উপরের দিকে। বোঝা গেল? জিনিসটা বোঝা গেল? কি বললাম যে এইখানে যেহেতু মাইনাস আধান আছে আর এইটা তো একটা তড়িৎ ক্ষেত্রের উপরে অবস্থিত,
তাহলে এই তড়িৎ ক্ষেত্রটা কি করবে, এই আধানের উপরে একটা বল প্রয়োগ করবে। সে বলটা কোন দিকে কাজ করবে না, যেহেতু মাইনাস আধান আছে তাহলে কি হবে, নিজের দিকে, এইদিকে নিচের দিকে কাজ করলো। আর যেহেতু এখানে প্লাস আধান আছে তাহলে বাইরের দিকে কাজ করবে, সেটা হবে প্লাস কিউই কাজ করবে। এবার এখানে যদি আমরা নেট বলের কথা ভাবি, নেট যদি বলের কথা ভাবি, সেটা দেখো যে এই একটা দণ্ডটার উপরে মনে করো এই দিক বরাবর আমি এই দিক বরাবর কিউই বল কাজ করছি। তার মানে কি এইটার কথা যদি ভাবি, মাইনাস কিউ বল কাজ করছে কি নিচের দিকে, প্লাস কিউ বল কাজ করছে কি উপরের দিকে। তাহলে দেখো কোনো একটা বিন্দুতে, এই একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে এই দিক বরাবর মনে করো আমার এফ বল কাজ করছে, এই বিপরীত দিক বরাবর এফ বল কাজ করছে। তাহলে এই দুটো বলের দরুন কি এর উপরে ক্রিয়াশীল নেট কোনো বল কাজ করবে, নেট বল এফ নেটের মান কত হবে, 0 হয়ে যাবে না? কারণ দুটো বল দেখো সমান এবং বিপরীত দিকে কাজ করে, তাই তো? তাহলে যদি সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুকে রাখা হয়, তাহলে তড়িৎ দ্বিমেরুর উপরে লব্ধি যে বল সেটা কিন্তু 0 হয়ে যায়। তার মানে এইটাকে সরিয়ে নিয়ে চলে যেতে পারবে না কোনো দিক বরাবর। কিন্তু অন্য একটা ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? সেটা হচ্ছে দেখো যে এই দুটো বল যেটা কাজ করছে সেটা দুটো বিপরীত পয়েন্টে কাজ করছে, একটা এই পয়েন্টে একটা এই পয়েন্টে। তার জন্য এর মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হবে। দেখো যদি আমি একটা ডান্ডাকে নিই, দিয়ে মাঝখানটা মনে করে এভাবে 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 একটা মাঝে একটা করেছি, থাম নিয়েছি, দিয়ে তার উপরে একটা ডান্ডা পুঁতে দিয়েছি, দিয়ে এই দিক বরাবর একজন বল প্রয়োগ করছে, একজন এই দিক বরাবর বল প্রয়োগ করছে। সিম্পলি ভাবো এরকম, এদিক বরাবর একজন বল প্রয়োগ করছে আর একজন এদিক বরাবর, তাহলে কি হবে, এটা এইভাবে ঘুরতে থাকবে না, এভাবে ঘুরতে থাকবে। তাহলে এইভাবে যে ঘুরতে থাকছে, সেই যে ঘূর্ণন যেটা সৃষ্টি হবে ওর মধ্যে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি টর্ক। ঠিক আছে, টর্কের দরুন সবসময় কি হয়, কোনো বস্তুর মধ্যে একটা ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয়। তাহলে এই বস্তুটার উপরে মানে এই দণ্ডটার উপরে বা এই যে দ্বিমেরুটা আছে, তাহলে এই দ্বিমেরুটার উপরে কত পরিমাণ টর্ক কাজ করছে বা কি পরিমাণ টর্ক কাজ করছে, সেইটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। দেখো কোনো বস্তুর উপরে বা কোনো দণ্ডের উপরে ক্রিয়াশীল টর্ককে এরকম একটা সিম্বল দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে বলে টাউ, যেটাকে বলা হয় টাউ। তাহলে এই টাউয়ের মান কি? টাউয়ের মান হলো এই যে দুটো বিন্দু আছে, এই দুটো বিন্দুর যে কোনো একটা বিন্দুতে ক্রিয়াশীল বল, তাহলে আমরা কি লিখব, একটি বিন্দুতে ক্রিয়াশীল বল ইনটু কি না এই বল দুটির ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব। তার মানে এইটা একটা এই পয়েন্টে বল কাজ করছে, এই পয়েন্টে বল কাজ করছে, তাহলে এই দুটোর মধ্যে সব থেকে মিনিমাম যে দূরত্ব হবে সেটা কোনটা হবে, এই যে এই দূরত্বটা হবে না, এটা হবে কি না? তাহলে অ্যাকচুয়ালি লম্ব দূরত্ব বলতে এই যে দূরত্বটাকে বোঝাচ্ছে, এইটার দূরত্ব তো 12, কিন্তু এইটার দূরত্ব কি 12? এটার দূরত্ব বলো, এটার দূরত্ব কি 12 নয়। তাহলে এইটা যদি থিটা হয়, এটাও থিটা, তাহলে এইটা যদি থিটা হয়, তাহলে এইটা যদি 12 হয়, তাহলে 12-এর এই কাছের বাহুটা কি হবে, 12 সাইন থিটা। মানে যেটা দেখো এই বাহুর সাথে যেটা থিটা কোণ করে থাকে সেই বাহুটা হয় কস থিটা, তাহলে এই বাহুটা হবে কি 12 কস থিটা, আর এর বিপরীত যে বাহু এইটার মান কত হবে, 12 সাইন থিটা। বুঝতে পারলে? তাহলে একটা বিন্দুতে ক্রিয়াশীল বল মানে এই দুটো বিন্দুর মধ্যে যে কোনো একটা বিন্দুতে ক্রিয়াশীল বল এবং তাদের লম্ব দূরত্ব, মানে এই ক্রিয়ারেখার দুটোর মধ্যে সবথেকে শর্টেস্ট যে দূরত্বটা সেইটা। তাহলে একটা বিন্দুতে ক্রিয়াশীল যে বল কাজ করছিল সেই ক্রিয়াশীল বলের মান কত? দেখো এখানে কাজ করছে মাইনাস কিউই, আর ওই আর একটা যেটা আছে সেটাতে কাজ করছে কত, প্লাস কিউই। তাহলে কোনটা নেবে? আমি কি বললাম, শুধুমাত্র বলের মানটা দরকার, সেটা কি কিউই, এবং তাদের মধ্যে যে দূরত্ব সেটা কত, এইটা। খবরদার যেন 12 দূরত্বটা লিখো না, সবসময় কি শর্টেজ যে দূরত্বটা সেটা হচ্ছে 12 সাইন থিটা, 12 সাইন থিটা। বুঝলে? তাহলে ক্রিয়াশীল টর্ক টাউ ইজ ইকুয়াল টু কত হলো, কিউই ইনটু 2L সাইন থিটা হলো। এবার এইটাকে যদি আমি আরেকটু সাজিয়ে লিখতে চাই তাহলে কীভাবে লিখতে পারি, কিউ ইন্টু 12টাকে আমি এইদিকে নিয়ে নিলাম 12,
ইন্টু কি থাকলো ই সাইন থিটা থাকলো, ঠিক না, ই সাইন থিটা থাকলো। তাহলে দেখো এই যে কিউ ইন্টু 12 সেটা কি জিনিস, মনে করো এটা যদি একটা দ্বিমেরু হয়, তাদের দুজনের মধ্যে লম্ব দূরত্ব 12, এখানে মাইনাস কিউ আছে, এখানে প্লাস কিউ আধান আছে, তাহলে এদের দ্বিমেরু ভ্রামক পি ইজিকস টু কি ছিল, কিউ ইন্টু 12 ছিল না, তাহলে কিউ ইন্টু 12 মানে কি পি, আর এখানে ই সাইন থিটাটা ঠিক গেল, পি ই সাইন থিটা পেলাম, এটা কি টাউ। তাহলে দেখো যখন একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুকে রাখছি, তাহলে এই তড়িৎ দ্বিমেরুর উপরে ক্রিয়াশীল যে টর্কের মান পাচ্ছি সেটা হচ্ছে টাউ ইজ ইকুয়ালস টু পিই সাইন থিটা। বোঝা গেল? আচ্ছা, এবার আসি যে এইখান থেকে কি কি কেস হতে পারে। কীরকম কেস? মনে করো কেস 1 কীরকম, যে এই যে তড়িৎ দ্বিমেরুটা আমি এইভাবে বসিয়ে রেখেছি, তোমাদের তো মনে হতেই পারে যে স্যার এইভাবে বাঁকা রাখার কি দরকার, এটাকে সোজা করে এইভাবে রাখেন। হ্যাঁ, এইভাবে রাখতে পারি, এদিক বরাবর তড়িৎ ক্ষেত্রগুলো কাজ করছে, তার সাথে লম্বভাবে রাখতে পারি। তাহলে এই যে থিটার মানটা তখন কি হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। তার মানে কি, হোয়েন থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে কি দ্বিমেরুটা আর এরকম থাকবে, নাকি এইভাবে ঘুরে এরকম হয়ে যাবে, লম্বভাবে থাকবে, তখনই তো এই যে থিটার মানটা সেটা কি হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে থিটা যখন 90 ডিগ্রি হবে, থিটা 90 ডিগ্রি হলে সাইন থিটার মান কত, সাইন থিটা ইজ ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি সমান কত, সাইন 90 এর মান 1। তাহলে সাইন 90 এর যদি মান 1 হয়, তাহলে টর্ক টাউ সমান কি হয়ে যাবে, পিই, কারণ কি সাইন 90 এর মান কি 1 হয়ে গেছে। তাহলে এই সময় যে টর্কটা কাজ করবে ওর উপরে সেটার মান হয়ে যাবে পিই, আর এই যে টর্কটা কাজ করছে পিই সেটা হচ্ছে সর্বোচ্চ টর্ক। মানে একটা নির্দিষ্ট ই তড়িৎ ক্ষেত্রে মনে করো একটা এই যে ইটাকে তড়িৎ দ্বিমেরুটাকে এইভাবে রাখো, এইভাবে রাখো, এইভাবে রাখো, এইভাবে রাখো, যা করেই রাখো না কেন, যখন ওর সাথে লম্বভাবে রাখবে তখন তার উপরে ক্রিয়াশীল যে টর্ক সেটা হবে সব থেকে বেশি বা ম্যাক্সিমাম, সেটার মান কত না পিই। এবার যদি আমি এক কাজ করি, কেস 2 এর কথা ভাবি, কেস 2 যখন থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি বা থিটা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। তার মানে কি, এই যে তড়িৎ ক্ষেত্র এইটা আছে, তাহলে তড়িৎ ক্ষেত্রের সাথে এই যে তড়িৎ দ্বিমেরুটা সেটা 0 ডিগ্রি, তার মানে কি আমাকে এইভাবে রাখতে হবে, এইভাবে। দেখো ইও এইদিকে কাজ করছে, আমি দ্বিমেরুটাকে এইভাবে রাখলাম, তাহলে কি থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি, বা এটাকে উল্টে এইভাবে রাখলাম, তাহলে কি থিটা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে মান কত হবে, সাইন অফ 0, সাইন 0 এর মান কত 0, বা সাইন অফ 180 দেখো যদি সেটার মানও হয় 0। তাহলে দুটোর মানে যদি 0 হয়, তাহলে তার উপরে ক্রিয়াশীল যে টর্ক সেটা কত, পিই সাইন 0, সাইন 0 এর মান কত হয়ে গেল না, এটার মান 0, তাহলে টোটাল মান কত হয়ে গেল 0, তাহলে টর্কের মান 0। তার মানে হলো যখন কোনো একটা তড়িৎ দ্বিমেরুকে এই তড়িৎ ক্ষেত্রের সাথে সমান্তরালভাবে যদি রাখো, মানে 0 ডিগ্রি কোণে রাখো অথবা 180 ডিগ্রি কোণ করে রাখো, তাহলে তার উপরে কোনো রকম টর্ক কাজ করবে না। বোঝা গেল? তাহলে এই কেস দুটো কিন্তু এখান থেকে মনে রাখতে হবে, এবং এখান থেকে এই যে টর্কের যে রাশিমালাটা আমরা করালাম, আমি যে টর্কের রাশিমালাটা দেখালাম, সেইটা কিন্তু তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? তাহলে এখান থেকে যে মোটামুটি যে ক্যালকুলেশনগুলো আজকে করালাম সেগুলো কিন্তু তোমাদের একদম ক্লিয়ার হওয়া চাই। আমি নেক্সটে কিন্তু দেখে আর মোটামুটি হয়তো এই চ্যাপ্টারের উপরে একটা বা দুটো ম্যাক্সিমাম ক্লাস হতে পারে, তাহলে চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা এই পর্যন্ত এই যে এটা করলাম এই পর্যন্ত কিন্তু তোমরা থরলি কমপ্লিট করে রাখো, ওকে? তো দেখা হচ্ছে পরের দিন, ভালোভাবে পড়াশোনা করো।